আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। লেবাননের নাবাতিয়ে আলা ফাওকা শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে 2 জন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ঘটনাটি সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার মধ্যে ঘটেছে এবং এ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা সফলভাবে শেষ হয়েছে বলে তেহরান জানিয়েছে। ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে, যার আওতায় দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ইরানের $12 বিলিয়ন জব্দকৃত তহবিল মুক্ত করা হবে। তিনি এই অগ্রগতিকে কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আলোচনার মাধ্যমে উভয় পক্ষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে এবং মুক্ত করা অর্থ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার কাজে ব্যবহার করা হবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই ব্যবস্থা আঞ্চলিক স্থিতিশীলতা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে গৃহীত হয়েছে। সাম্প্রতিক এই অগ্রগতি ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে, যদিও বিভিন্ন পক্ষ এখনও চূড়ান্ত বাস্তবায়ন ও বিস্তারিত শর্তাবলীর দিকে নজর রাখছে। একই সময়ে লেবাননে ইসরায়েলি হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং কূটনৈতিক অগ্রগতির পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ অব্যাহত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার মূল কারণ ইসরায়েলের আগ্রাসী নীতি। মঙ্গলবার সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পেজেশকিয়ান ইরানের প্রতি সার্বিয়ার সরকার ও জনগণের স্পষ্ট অবস্থান এবং সাম্প্রতিক রমজান যুদ্ধ চলাকালে সার্বিয়ার মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত অবসানে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে এবং তেহরান সবসময় আলোচনার পক্ষে ছিল। বর্তমানে আলোচনা প্রক্রিয়া ইতিবাচকভাবে এগিয়ে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, বরং তাদের আগ্রাসনের ফলে 168 জন নিরীহ শিশু শহীদ হয়েছে। দেশের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন এবং ইরানের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, অঞ্চলের চলমান অস্থিরতার জন্য ইসরায়েলের নীতি দায়ী। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একদিনের সরকারি সফরে আজ সকালে তেহরান ত্যাগ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সফরে তিনি পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তিনি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সফরের সময় ইরান ও পাকিস্তানের পূর্ববর্তী অর্থনৈতিক চুক্তিগুলোর বাস্তবায়ন পর্যালোচনা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন বিষয়ে সমন্বয় জোরদার করার বিষয়গুলো আলোচনার প্রধান এজেন্ডায় থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির উচিত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব অস্ত্র ব্যবস্থা গড়ে তোলা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গত সপ্তাহে সেনাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমরা আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে যে সহায়তা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ, তবে এখন আমাদের নির্ভরতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীন অস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। এমন সময় নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এলো যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা সীমিত করার জন্য ওয়াশিংটন থেকে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে তেল আবিব। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা দখলে রাখার অভিযোগের মধ্যেই ইসরায়েলের উপর হামলা কমানোর আহ্বান জানানো হচ্ছে। তবে নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে অবস্থান অব্যাহত রাখবে এবং তিনি যাকে হিজবুল্লাহর অবকাঠামো বলে উল্লেখ করেছেন তা ধ্বংসের অভিযানও চালিয়ে যাবে। তার এই অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার আহ্বান ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। গাজা ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৭৩,০৩৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এছাড়া পূর্বে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে এবং আগের হামলায় নিহত আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট আহতের
সংখ্যা দাঁড়িয়েছে 1,73,388 জনে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকে এবং উদ্ধার কার্যক্রমের সীমাবদ্ধতার কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মন্ত্রণালয় আরও জানায়, গত অক্টোবর মাসে কার্যকর হওয়া তথাকথিত যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত 1,027 জন ফিলিস্তিনি নিহত এবং 3,280 জন আহত হয়েছেন। এতে স্পষ্ট হয়েছে যে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় সহিংসতা পুরোপুরি থামেনি। গাজার বিভিন্ন এলাকায় অব্যাহত বিমান হামলা, গোলাবর্ষণ এবং স্থল অভিযান মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এবং বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। খাদ্য, ওষুধ ও জ্বালানির তীব্র সংকটের কারণে লাখো মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত, অবিলম্বে হামলা বন্ধ এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে আসছে। তবে যুদ্ধ অব্যাহত থাকায় গাজার মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে এবং হতাহতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের রাজধানী মাস্কাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে নতুন সমন্বয় ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সুইজারল্যান্ডের সাম্প্রতিক আলোচনা শেষে তেহরানের সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর সোমবার রাতে মাস্কাটে পৌঁছান গালিবাফ। সরকারি সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা, সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিভিন্ন দিক, বিশেষ করে হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি নিয়েও মতবিনিময় হয় এবং বর্তমান কূটনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা জোরদার এবং আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশী নীতির ভিত্তিতে উত্তেজনা হ্রাসের উপর গুরুত্ব আরোপ করা হয়। উভয় পক্ষের মতে এ ধরনের সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা, হরমুজ প্রণালী ও আন্তর্জাতিক নৌপথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সহায়ক হবে। বৈঠকে ওমানের বিশেষ দূত শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল হিনাই, ওমানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুসা ফারহাংস সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈশ্বিক তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হলো। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে যুদ্ধের অবসান, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্তকরণ এবং ভবিষ্যৎ আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহরের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 14 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার 3 তলা ওই ভবনে আগুন লাগে। ভবনটির একটি তলায় কলেজ শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি ও অ্যানিমেশন স্টুডিও এবং অন্য একটি তলায় পশু চিকিৎসা কেন্দ্র ছিল। স্থানীয় আবাসিক এলাকায় অবস্থিত ভবনটির মাঝের তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সাংবাদিকদের জানান, নিহত 14 জনই বিভিন্ন পরিবারের সন্তান এবং এই ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। তবে নিহত সবাই শিক্ষার্থী ছিলেন কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা 14 থেকে 15 জন পর্যন্ত উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ধোঁয়া ও আগুনের হাত থেকে বাঁচতে মানুষ ভাঙা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। একটি ভিডিওতে একজন ব্যক্তিকে ওপরের তলা থেকে নিচে পড়ে যেতে দেখা যায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তিনি বেঁচে গেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘন ধোঁয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় দমকল কর্মীদের দেয়াল ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করতে হয়। ধোঁয়া সরাতে বিশেষ এক্সহস্ট ফ্যান ব্যবহার করা হয় এবং জরুরি সেবা কর্মীরা কক্ষগুলোতে জীবিতদের খোঁজ চালান। অ্যানিমেশন স্টুডিওর কর্মী মোহাম্মদ আসিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, মধ্যাহ্নভোজের পর কর্মীরা কাজে ফিরেছিলেন। শুরুতে তারা আগুনকে ছোটখাটো ঘটনা মনে করেছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় পুরো কক্ষ ও করিডোর ভরে যায় এবং বের হওয়ার পথ বন্ধ হয়ে পড়ে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বাংলাদেশে নিযুক্ত নতুন কালচারাল কাউন্সিলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডিভিউজ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ ফারুকী। সাক্ষাৎকালে উভয় পক্ষ ইরানের সাম্প্রতিক বিভিন্ন বিষয়, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ইরান সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাংলাদেশে দায়িত্ব পালনকারী সাবেক কালচারাল কাউন্সিলরের প্রায় ৩.৫ বছরের কর্মকালের নানা স্মৃতি তুলে ধরা হয়। এ সময় নয়া কালচারাল কাউন্সিলর বলেন, বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা ইরানের প্রতিনিধিদের সবসময় মুগ্ধ করেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং এই সম্পর্ককে আরও গভীর, কার্যকর ও সহযোগিতামূলক পর্যায়ে উন্নীত করতে তিনি কাজ করে যাবেন। সাক্ষাৎকালে সাংস্কৃতিক ও গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় নয়া কালচারাল কাউন্সিলর বিডিভিউজ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ ফারুকীকে শহীদ সৈয়দ ইমাম খামেনির জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান। উভয় পক্ষই বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।